এখানে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল গত 15ই জানুয়ারি যখন হিয়ারিংটা হয়েছিল, পূর্ণাঙ্গ অনেকক্ষণ ধরে হিয়ারিং হয়েছিল, আমরা আলোচনা করছিলাম। আমি একটু দর্শকদেরকে মনে করিয়ে দিই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণগুলো কী ছিল। কি বলেছিল সুপ্রিম কোর্ট? তল্লাশিতে হস্তক্ষেপ না করার জন্য সুস্পষ্ট অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার প্রবেশ করেন। এটা একমাত্র ঘটনা নয়, মুখ্যমন্ত্রী আগেও সিবিআই এর একটা তদন্তের একই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তে হস্তক্ষেপ করার একটা প্রবণতা রয়েছে মুখ্যমন্ত্রীর। এবং সুপ্রিম কোর্ট আরও যেটা বলেছিল, ইডি কর্মকর্তাদের সংগৃহীত উপকরণগুলো বিবাদীরা অবৈধভাবে নিয়ে গেছে। একটা বিশাল কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত তদন্ত কেন্দ্রীয় সংস্থাগুলোর পক্ষে চালিয়ে যাওয়া কঠিন। এবং আরও যেটা বলা হচ্ছিল, সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত। এবং আরও বলেছে সুপ্রিম কোর্ট, যখন মুখ্যমন্ত্রী এবং ডিজিপি জড়িত তখন তাদের অধীনস্থ পুলিশ কর্মকর্তারা তদন্ত করবেন তা আশা করা যায় না। প্রাথমিকভাবে মনে করি যে কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তে রাজ্য সংস্থাগুলো হস্তক্ষেপ গুরুতর বিষয়। এইগুলো ছিল সুপ্রিম কোর্টের মোটামুটি একটা পর্যবেক্ষণ। আমি আপনাকেও আরেকবার জানালাম এবং দর্শকদের সুবিধার জন্যই মূলত এটা বলা। এবার প্রশ্ন হচ্ছে যে এরপরে কলকাতার সিপি বদলে গেছে, রাজ্য পুলিশের ডিজিকেও পরিবর্তন করে দেওয়া হয়েছে, সামনেই ভোট। তাহলে তো ইডির আর এই জায়গাগুলো বলার জায়গাই থাকে না যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আন্ডারে কি করে এই ঘটনাটার তদন্ত হবে। এটা তো ইডি এখন আর বলতেও পারবে না। ওখানে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইলেকশন যেই কন্ডাক্ট হবে তখন ইলেকশন কমিশনের হাতে তো চলে যায় পুলিশ প্রশাসন সমস্ত কিছু। তখন ইলেকশন কমিশন চাইলেও এদেরকে ট্রান্সফার করতে পারত। এবং কিছু ডিটেল নিয়ম আছে যে 3 বছরের এক জায়গায় পোস্টিং থাকলে তখন তাকে সরাতে হবে, বা ইলেকশন কমিশন মনে করবে একে এখান থেকে সরাতে হবে তো সরিয়ে দেবে। সেগুলো ইলেকশন কমিশন অবশ্যই এখনো করতে পারে, কিন্তু যেগুলো রাজ্য সরকার জানে যে শিওর শট এগুলোতে ইলেকশন কমিশন হাত দেবেই, সেই জায়গাগুলো আগে থেকে সরিয়ে দিয়েছে। আপনি যে সুপ্রিম কোর্টের কথাগুলো বললেন, কথাগুলো একদম সত্য। সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং অবজারভেশন যে রাজ্য সরকার বাধা দিচ্ছে, বাধা দিয়েছে, এর আগেও একটা ইনস্ট্যান্স আছে খুব সুন্দর। এই সুপ্রিম কোর্টেরই কিন্তু আরো ইনস্ট্যান্স আছে, আরো অর্ডার দিয়েছে, একবার নয় একাধিকবার, প্রত্যেকটা সময়ে বলে গেছে যে ইডি বা সিবিআই একটা মামলা কতদিন ধরে চালাবে। প্রচুর বার বলেছে এই কথাটা। এই মামলাটাও কিন্তু বহু পুরনো মামলা। এই মামলায় হয়তো ওই পর্যবেক্ষণটা করলো না, একটা সাইডে পর্যবেক্ষণ করলেন, পরিস্থিতি অনুযায়ী সেটা যথার্থ। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যে পর্যবেক্ষণটা করলো সেটা ঠিক নতুন বলে, আর 4 দিন আগে যে পর্যবেক্ষণ করেছিল সেটা পুরনো বলে ঠিক নয় তা কিন্তু নয়। দুটো পর্যবেক্ষণই সমান গুরুত্ব পায়। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণও আছে ইডি এবং সিবিআই অনিচ্ছাকৃতভাবে প্রচুর দিন ধরে মামলা পেন্ডিং রাখে, মামলার ইনভেস্টিগেশন কমপ্লিট করে না এবং অ্যারেস্ট করে রাখে, সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ করে, যেটা কিন্তু অভিযোগ ছিল অপরপক্ষের। একদম, হ্যাঁ অনির্বাণ, একেবারে তাই। এবং সে জায়গায় আমরা দেখলাম যে কোথাও গিয়ে কিন্তু এই শুনানি পিছিয়ে গেল। কিন্তু একটা জিনিস এই মুহূর্তে দেখার বিষয় বা বোঝার বিষয় রয়েছে, যে যদি আগামী দিনে, অর্থাৎ মানে একেবারে দর্শকদের জন্য একটু স্পষ্ট করে যদি বুঝিয়ে দেন, যে যদি কোনোভাবে এফিডেভিট না দিতে পারলো ইডি, বা এফিডেভিটে কোনো রকম দোষ প্রমাণ করতে পারলো না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পদক্ষেপ হতে পারে সুপ্রিম কোর্টের? আমি আপনাকে জাস্ট যেটা বলে শেষ করছিলাম আর কি, শেষের শব্দটা বললাম, একটু উপর উপর মামলা হচ্ছে, কিন্তু মামলার কিন্তু স্পেসিফিকেশন নেই। উপর উপর কিভাবে, মানে একটা ওভারঅল গাইডলাইন চায়, ওভারঅল আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, এটা করা হচ্ছে না, এই রকম একটা মামলা। ফাইনাল ভার্ডিক্ট কি হতে পারে বা ইডি কি রকম চাইবে? ইডি এরকম একটা ব্ল্যাঙ্কেট চাইতে পারে যে আমাদেরকে কোথাও কখনো কোনো ইনভেস্টিগেশনে ডিস্টার্ব করা হবে না, কেউ বাধা দিতে পারবে না। এটা হয়তো সুপ্রিম কোর্ট আরেকবার এই কথাটা বলবে। সুপ্রিম কোর্ট বলুক না বলুক, এটা আইন। সুপ্রিম কোর্ট বললে যে সেই আইনটা আরেকটু শক্ত হবে, মনে করিয়ে দেওয়া হবে। স্ট্যাটিউট কোনোদিন সুপ্রিম কোর্টের অর্ডারের নিচে তো থাকে না, স্ট্যাটিউট অলরেডি রয়েছে এবং সেখানে যে কোনো এজেন্সিকে কেউ বাধা দিতে পারে না। ইভেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেও ইমিউন যেমন, কিন্তু প্রেসিডেন্ট অফ ইউনিয়নও কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির কাজকে বাধা দিতে পারে না। এইরকম একটা ব্ল্যাঙ্কেট অর্ডার পাওয়ার জন্য ইডি অ্যাকচুয়ালি ওয়েট করছে। কোনো স্পেসিফিক অর্ডারের জায়গা এখন আর ইডির নেই।
যদি স্পেসিফিক অর্ডারের জায়গায় থাকতো বা এক্সপেকটেশন থাকতো বা তার প্রেয়ার থাকতো বা চাইবার থাকতো, তাহলে কিন্তু ইডি সময়টা নষ্ট করতো না। আজকে যে ইডি নিজে থেকে টাইম চাইছে, ফার্স্ট সে যদি রেডি না হয়ে যেত, তাহলে ইডি বলতো আমাকে 3টে দিন সময় দাও। তাহলে কি এটাই সত্যি প্রমাণিত হলো, যেটা রাজ্যের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়, যে তদন্ত আসলেই এই এজেন্সিগুলো তৎপরতা বাড়ে? তাহলে তো সেটাই, যদি বিষয়বস্তু নাই থাকবে তাহলে এতটা সময় নিয়ে কোর্টে মুভ করছে কেন ইডি? তাহলে তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক। মানে আলটিমেটলি তো কাঠগড়াতে ইডি দাঁড়িয়ে পড়লো। আমি এটাকে এইভাবে বলবো, এ জিতলো না ও হারলো এটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে পুরোটা যদি আপনি একটু ওভারঅল রিড করেন এবং ওভারঅল একটা কনক্লুশনে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু ইডি একটু ব্যাকফুটে এবং ইডির ক্লিয়ারলি কিছু চাইবার নেই। কারণ ইডি যেটা ক্লিয়ারলি চাইছে, আমি রিপিট করে বলি, ইডি যেটা ক্লিয়ারলি চাইছে সেই রাইটটা, একটা অধিকার চাইছে, একখানা অর্ডার চাইছে, একখানা রাইট চাইছে। সেই রাইট কিন্তু ইডির অলরেডি আছে, আইন ইডিকে সেই রাইটটা দিয়ে রেখেছে যে ইডির কাজে কেউ বাধা দিতে পারবে না, বাধা দিলে তার বিরুদ্ধে ইডি তাহলে এফআইআর করবে, মামলা করবে। তাহলে আটকাচ্ছে কোথায়? তাহলে কি এটাই ঠিক যে যেটা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে তারা গেছেন এবং সমস্ত ইডির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত কাগজপত্র বের করে নিয়ে এসেছিলেন? ইনফ্যাক্ট আমরা দুটো জায়গায় দেখেছি, যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং তিনি এতগুলো ফাইল হাতে করে বাইরে বেরিয়ে আসলেন, এবং তিনি যখন বাইরে বেরিয়ে আসলেন তখন তাকে কেউ আটকাননি, চারপাশে কোনো অফিসারকে দেখা যায়নি, তিনি ঢুকলেন, অনেকক্ষণ দাঁড়ালেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং একেবারে এই কথাটা এতটাই প্রাসঙ্গিক। যদি তাকে আটকানো হতো তাহলে তো বেরিয়ে আসতেন, উনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন। যদি কেউ কোনো কাগজপত্র সত্যি ডাকাতি করে, কোট আনকোট, আমি ইডির সূত্র ধরে বলছি, ইডি যে কথাটা বলেছে যে যদি সত্যি তিনি সেটা করে থাকেন, তাহলে তো তাকে আটকানোর জন্য দু একজন মহিলা অফিসার হলেও বাইরে বেরিয়ে আসবেন, না আটকাক, দেখা তো যাবে, দেখা যায়নি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগ উঠেছে। তারপরে অনির্বাণ আরেকটা এক্সাম্পলও আমরা দিই, যে সেক্টর 5-এ ইডির অফিসে, সেখানে তো তিনি বলে কয়ে গেলেন যে আমি এখন অফিসে যাব, তিনি গেলেন, এতগুলো কাগজপত্র নিয়ে চলে আসলেন, সেখানেও কোনো অফিসারদের দেখা যায়নি, সেখানেও তো তাকে আটকানোর চেষ্টা করা হতো, তিনি তো বলে কয়ে গিয়েছিলেন। তার মানে কি সত্যি যদি সিসিটিভিটার সামনে আসে, এটা কি কোথাও প্রুভ হয়ে যাবে যে ইডি আটকানোরই চেষ্টা করেনি এখন যে কথাটা বলছে? তাই কি এই তার পাশাপাশি দেখো এই মুহূর্তে অভিযোগ এটা উঠেছে যে ইডি যখন তদন্ত করছিল, তখন যখন সার্চ হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার পুলিশ প্রোটেকশন নিয়ে, এবং সেখানে ডিসি ছিলেন, সেখানে কমিশনার গেছিলেন, এবং সেখানে নাকি পুলিশ প্রোটেকশন ছিল তার কাছে, এবং তাদেরই অফিসাররা নাকি গিয়ে এই নথি বার করে। এটাও তো বলো, মানে সত্যি তিনি একজন ভিভিআইপি, মানে হাইলি সিকিউরিটি অফিসাররা তার সঙ্গে থাকেন, তাকে কর্ডন করে রাখেন।